বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। মনমোহন সিং এর শেষকৃত্য নিয়ে কংগ্রেস এবং বিজেপির মধ্যে এই নোংরা রাজনীতি কেন? 26শে ডিসেম্বর বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং প্রয়াত হয়েছেন এবং গত শনিবার অর্থাৎ 28 ডিসেম্বর শনিবার দিন আহ দুপুর বেলায় লালকেল্লার পিছনে নিগমবোধ ঘাটে মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তো সেই শেষকৃত্য সম্পন্ন আগে থেকে যে রাজনৈতিক চাপান উত্তর চলেছে, তা একজন দেশের প্রধানমন্ত্রী তার যে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার যে শেষকৃত্য, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে। কেন এমন হবে? একদিকে যেমন কংগ্রেস, তেমন অন্যদিকে কেন্দ্রীয় বিজেপি, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে বিজেপি সরকার, তাদের মধ্যে। কারণ আমরা দেখেছিলাম প্রথমে যে বিষয়টি নিয়ে হয়েছিল যে যেখানে শেষকৃত্য হবে সেই জায়গা এবং সেখানে একটা স্মৃতিসৌধ তৈরি হবে, তা নিয়ে পরিবারের তরফ থেকে একটি নির্দিষ্ট জায়গার কথা বলা হয়েছিল এবং তা কংগ্রেস নেতারা বিজেপি নেতৃত্বকে জানায়, অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে জানায়। কিন্তু দেখা গেল যে সেই দাবি তারা মানেনি, কিন্তু পরে যদিও একটি নির্দিষ্ট জায়গায় তার স্মৃতিসৌধ তৈরি হবে, কংগ্রেস সেটা বলেছে এবং বিজেপি সেটা কংগ্রেসকে জানিয়েছে। তো প্রশ্ন হলো যে তার মধ্যে যেটা দেখলাম যে মনমোহন সিং এর শেষকৃত্যের দিনে আরেক প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের কন্যা, আহ, তিনি আহ, বলেছেন তার বাবাকেও তো কংগ্রেস কোনো সম্মান দেয়নি। এখন প্রশ্ন হলো যে এই যে মনমোহন সিং, তার প্রয়াণ, দেশের প্রতি তার যে অবদান, তো এই যে চাপান উত্তর বা এই যে আহ, বিতর্ক, সেই বিতর্ক কতটা সমীচীন, আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপকালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, মনমোহন সিং এর মৃত্যুর পরে তার শেষকৃত্য এবং শেষকৃত্য নিয়ে এত যে চাপান্তর, প্রথমে হচ্ছে যে তার স্মৃতিসৌধ, তাকে কোথায় শেষকৃত্য হবে তাই নিয়ে একটা, তারপরে যখন স্মৃতিসৌধ মেনে নেওয়া হলো, তারপরে শেষকৃত্যের সময় একটা নানা রকম ঘটনা, কোথাও বলা হচ্ছে যে তার পরিবার বসার জায়গা পায়নি, কোথাও বলা হচ্ছে যে অমিত শাহের কনভয়ের জন্য শেষকৃত্যের যে সববাই গাড়ি, সে গাড়ি আসতে দেরি হয়েছে, আটকে পড়েছিল। এই যে পুরো বিষয়টা, মানে এটা 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 কতটা মানে ঠিক ছিল? মানে একজন প্রয়াত প্রধানমন্ত্রী, তার শেষকৃত্য হবে, এইটা নিয়ে কেন বিতর্ক হবে? এটা তো দু দলকেই তো এটা বুঝতে হবে, কি বলবে? দেখো, যেটা হলো মনমোহন সিং এর যে কাজ, মনমোহন সিং এর ধরো আজকে যে উদার অর্থনীতি, মনমোহন সিং ধরো যেটা আজকে তুমি যদি ধরো পরমাণু চুক্তি, যেটা নিউক্লিয়ার ডিল, ফলে মনমোহন সিং এর নানা কাজ, যেটা আলোচনা, যেটা হওয়া উচিত ছিল মনমোহন সিং এর মৃত্যুর পর, যেটা ফোরফ্রন্টে আসা উচিত ছিল, হুম, হুম। সেটা কিন্তু পেছনের সারিতে চলে গেল একদম। একেবারে। কিন্তু সেটাকে ছাপিয়ে যেটা সামনে চলে এলো, সেটা হচ্ছে মনমোহন সিং এর মৃত্যুর পর কেন স্মৃতিসৌধ করা হবে না, কেন রাজঘাটে পোড়ানো হবে না, এবং তাকে অপমান করা হলো। দেখো, এর মধ্যে আমার যেটা সব থেকে বেশি মনে হচ্ছে, সেটা একটা তো কংগ্রেস এবং তুমি যদি দেখো বিজেপি, এই দুজনের মধ্যে পারস্পরিক আস্থার কোনো আর সম্পর্কটা শেষ হয়ে গেছে। কোন একদম। রকম, যেটা আমরা বারবার করে সংসদে দেখছি, সংসদের বাইরে দেখছি, রাহুল গান্ধীর কে ধাক্কা মেরে হয়েছে, রাহুল গান্ধীর বিরুদ্ধে তোমার দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে। ফলে দুজনের মধ্যে আস্থাহীনতাটা এতটাই প্রকট যে কেউ কাউকে আর কি কোনো রাজনৈতিক জমি ছাড়ছে না, আহ, আহ, ছাড়তে না, প্রস্তুত নয়। রাজনীতির এবং ময়দানে জমি ছাড়বে না, এটা স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো যে হ্যাঁ, রাজনীতি, সৌজন্যের রাজনীতিটাও মধ্যে নেই। যে সৌজন্য, যেটা হারিয়ে হ্যাঁ, গেছে সৌজন্য, সৌজন্য, সেটাই একেবারেই বলছি যে যেটা একদম এই সৌজন্যটা সৌজন্যটাই তো একেবারে থাকবে। হারিয়ে গেছে। হ্যাঁ। হুম। সেটা সৌজন্য বলে কিছু নেই। হুম, এবং এরা প্রত্যেকেই রাজনৈতিক প্রতিপক্ষ না, এখন হয়ে গেছে রাজনৈতিক শত্রু। একে অন্যকে শত্রু হিসাবে হুম। দেখছে সব সময়, যে কেউ কাউকে 1 ইঞ্চি। ওই জন্যই বললাম যে সৌজন্যের রাজনীতি অতীত।
তো কংগ্রেস ধরো এটা কেন করলো, আমার যেটা মনে হচ্ছে সেটা একটা তো হচ্ছে, ধরো যে কোনো ইস্যুতে এখনো পর্যন্ত কিন্তু তুমি দেখবে কংগ্রেস সরব হয়েছে, কিন্তু মনমোহন সিং এর পরিবার কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই নিয়ে কোনো বক্তব্য দেয়নি, বা মনমোহন সিং এর মেয়েরা কোনো বক্তব্য করেনি, বা তার নাতি নাতনিরা বা তারা কিছু করেনি, মনমোহন সিং এর স্ত্রীও কিছু করেনি, কারণ আজকে অস্থি বিসর্জন হয়েছে। ফলে অস্থি পর্যন্ত বিসর্জন হলো না, তার আগেই এই রাজনীতি যেটা হওয়া উচিত ছিল না সেটা সারফেসে চলে এলো। আমার এটা অনেক বেশি মনে হয় যে কংগ্রেস এটা চেষ্টা করবে হচ্ছে দিল্লির ভোটে আর কি এইটাকে ইস্যু করার চেষ্টা করবে। কারণ দিল্লি এবং আহ, বিহারে 2025-এই ভোট, এবং দিল্লির ভোটে প্রচুর তুমি জানো শিখ শিখ কমিউনিটি শিখ আছেন। হ্যাঁ, শিখ হ্যাঁ, কমিউনিটি। এবং যেটা আজকের দিনেও যে যখন কংগ্রেসের বিরুদ্ধে প্রচার হয় তখন বলা হয় যে কংগ্রেস এই যে শিখ নিধন যেটা হয়েছিল ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর, শিখ যেটা আর কি দাঙ্গা হয়েছিল, সেটা এখনো কিন্তু কংগ্রেসের বিরুদ্ধে প্রচারে ব্যবহার করা হয়। তাই জন্য সেই দাঙ্গার সময় যারা ছিল জগদীশ টাইটেলারদের কিন্তু তুমি দেখবে কংগ্রেস কিন্তু আর দিল্লির রাজনীতিতে সামনে আনতে পারলো না। ফলে এখানে একদিকে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে যখন কংগ্রেস একের পর এক অভিযোগ করছে, কি অভিযোগ? যে অরবিন্দ কেজরিওয়াল যে সমস্ত স্কিমের কথা বলছে সেই স্কিমগুলো মিথ্যা স্কিম, সেগুলো নিয়ে এলজি কে তারা আহ, অভিযোগ জানিয়েছে। তারা বলছে যে অরবিন্দ কেজরিওয়াল উল্টো বলছে যে 24 ঘন্টার মধ্যে একে ক্ষমা চাইতে হবে, অরবিন্দ অ্যান্টি ন্যাশনাল বলছে। এবার উল্টে তুমি নিশ্চিত থাকো যে এবারে বিধানসভার ভোটে এটা কিন্তু কংগ্রেস অন্তত এটাকে একটা ইস্যু করার চেষ্টা করবে আর কি। যে মনমোহন সিং এর আর তুমি যদি দেখো যে যে কাজ মনমোহন সিং এর ভারতকে যে এগিয়ে নিয়ে যাওয়া, ধরো একটা মানুষ তার সারা জীবনে কি পায়নি বিপ্লব বলো? সে তোমার রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন, তারপরে তোমার যোজনা কমিশনের ভাইস চেয়ারম্যান ছিলেন, ডেপুটি চেয়ারম্যান, হ্যাঁ, তিনি অর্থ সচিব ছিলেন, তিনি অর্থমন্ত্রী ছিলেন, তিনি প্রধানমন্ত্রীর পরামর্শদাতা ছিলেন, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। ফলে একটা মানুষ তার কেরিয়ারে যতদূর যাওয়া যায় তার তার থেকে আর কি একজন যেটা স্বপ্ন দেখে তার থেকেও তিনি উপরে উঠেছিলেন। একটা তার তুমি যদি দেখো তার যখন আর কি রাজনীতিতে আসলেন তাকে নিয়ে এলো নরসিংহ রাও অর্থমন্ত্রী করে, কিন্তু তার আগেও তার যে ক্যারিয়ার সেই ক্যারিয়ারেরও তিনি কিন্তু সর্বোচ্চ পর্যায়ে তিনি গিয়েছিলেন। তো তার যে কাজ আজকে মনমোহন সিং এর তো অনেক কাজ আছে যে মনমোহন, সেগুলো কিন্তু নিয়ে এসে যে ভোটের বাজারে যদি দেওয়া হয় তার কিন্তু খুব একটা দাম নেই ভোটের বাজারে। ভোটের বাজারে তুমি যদি এই বিতর্কটাকে টেনে আনতে পারো, তুমি যদি বলতে পারো মনমোহন সিংকে সেটা দিয়ে আর কি একটা ভোটারদের কাছে, বিশেষ করে যারা সংখ্যালঘু, কারণ প্রথম সংখ্যালঘু মুখ হিসেবে বা আর কি শিখ কমিউনিটির লোক হিসেবে কিন্তু মনমোহন সেখানে প্রধানমন্ত্রী হয়েছিলেন। ফলে নিশ্চিত যে এবারে সেই তাসটা এবার অনেক বেশি করে দিল্লির ভোটে ব্যবহৃত ব্যবহৃত হবে। একদম। আহ, তাহলে যেটা কথা যে অর্থাৎ কংগ্রেস চাইছে যে যেন তেন প্রকারে নয়, সৌজন্যতা যাক, মনমোহন সিং এর কাজকর্ম ভুলে যাক, বা মনমোহন সিং যা কাজ করেছে সেটাকে পেছনে ফেলে তার মানে শেষকৃত্যে কোথায় কোথায় খুঁত হয়েছে সেই খুঁত খুঁজে খুঁজে বার করে সেটাকে নিয়ে রাজনীতি। কিন্তু প্রশ্ন অনুযায়ী এখানে যেটা প্রণব মুখোপাধ্যায়, যিনি বলা যায় যে মানে তিনিও প্রধানমন্ত্রী দাবিদার ছিলেন, কিন্তু তিনি রাষ্ট্রপতি হয়েছেন, দেশের প্রথম নাগরিক বলা যায়। তো সে প্রণব মুখোপাধ্যায় কন্যা, তার বাবা সারা জীবন কংগ্রেস প্রার্থী ছিলেন, কংগ্রেসই করেছেন। তাকে যদিও ভারতরত্ন দিয়েছে বিজেপি সরকার এসে, কিন্তু ওই মানে সত্যি তো মানে আর যাদের যাদের নরসিমা রাও থেকে আর যে যে সমস্ত কংগ্রেস নেতারা বা কংগ্রেসে ছিলেন তাদের জন্য তো এরকম ভাবে প্রাণপাত কেউ করেননি। প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, তাকে কি সম্মান দেওয়া হলো? কংগ্রেস কেন তাহলে এই বাংলা না, বাঙালি সেটা ভুলে গেল? ঠিকই। দেখো প্রণব মুখার্জিকে তো ওনার শর্মিষ্ঠা যেটা এক স্যান্ডেলে লিখেছেন যে ওয়ার্কিং কমিটিতে তার বাবার যে মৃত্যু সেটা নিয়ে তারপর ওয়ার্কিং কমিটিতে কোনো প্রস্তাব পাশ করা হয়নি। একদম। কিন্তু কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের সঙ্গে কংগ্রেস যে ব্যবহার করেছিল বা তার শেষকৃত্যে, হুম, সেটা ভাবনার বাইরে। নরসিমা রাওকে শেষকৃত্য দিল্লিতেই করতে দেওয়া হয়নি, হুম, সেটা করতে নিয়ে যাওয়া হয়েছিল হায়দ্রাবাদে।
এবং সেখানে কংগ্রেসের অফিসে যে 24 নম্বর দিল্লির আকবর রোড, সেখানে পর্যন্ত তার দেহ ঢুকতে দেওয়া হয়নি, কারণ সোনিয়া গান্ধী চাননি। তো সোনিয়া গান্ধীর সঙ্গে নরসিমহা রাওয়ের দূরত্ব এত দূর বেড়ে গিয়েছিল, ফলে পদে পদে তার পরিবার চাওয়ার পরও কিন্তু তার বডি নিয়ে যাওয়া হয়েছিল হায়দ্রাবাদে, এবং সেখানে কিন্তু কোনো স্মৃতিসৌধও করা হয়নি। পরবর্তীকালে বিজেপি আসার পর দিল্লিতে তার স্মৃতিসৌধ হয়, যদিও তার পরিবারের পক্ষ থেকে তখন কিন্তু ইন্টারেস্টিংলি দেখো, তখন কিন্তু প্রধানমন্ত্রীর নাম ছিল হচ্ছে মনমোহন সিং। 2004 সালে উনি মারা গিয়েছিলেন 23শে ডিসেম্বর। তখন কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে মনমোহন সিং, এবং মনমোহন সিংও কিন্তু তখন তার স্মৃতিসৌধ করে দেননি দিল্লিতে, দেখো হ্যাঁ, তখন ইতিহাসের। এও একটি প্রস্তাব পাশ করানো হয়েছিল যে সকলের লালকেল্লার পেছন দিকে ওই ঘাটে, সেখানেই প্রত্যেকের আহ শেষকৃত্য সম্পন্ন হবে। হ্যাঁ, আলাদা করে কোনো কিছু করা হবে না। এটা কিন্তু কংগ্রেসই তখন সিদ্ধান্ত নিয়েছিল। আহ, না, কিন্তু একে তো আর কি দিল্লিতে করাই হয়নি, হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হয়েছিল, হ্যাঁ। তখন রাজশেখর রেড্ডি নিজে উঠে এসেছিল। তো হুম। সোনিয়ার অপছন্দ বলে তাকে করা হলো না, তাকে নিয়ে যাওয়া হলো হায়দ্রাবাদ। এবং ইন্টারেস্টিংলি, এবার যখন এই যে ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধী গিয়েলেন, তখন কিন্তু হায়দ্রাবাদে উনি যে স্মৃতিসৌধ আছে সেখানে কিন্তু উনি আর কি ট্রিবিউট দেখাননি, উনি কিন্তু সেখানে নরসিমহা রাওয়ের ওখানে ফুলের মালাটাও দেয়নি। ফলে কংগ্রেস জানে যে এটা বললে ইট মারলে পাটকেল খেতে হবে বা বুমেরাং হবে, কিন্তু তারপরেও সে যখন আর কি কংগ্রেস আর, এই ইস্যুটাকে টানতে চাইছে, ড্র্যাগ করতে চাইছে, একদম তুমি নিশ্চিত থাকো যে এটা দিল্লির ভোটে এই ইস্যুটা কংগ্রেস তুলবেই। এখন দেখার যে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী সত্যি যেটা অরূপদা বললেন বা আমরাও জানি যে যিনি তার যতটা স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের থেকেও বেশি তিনি পেয়েছিলেন তার নিজের যোগ্যতায়, এবং দেশকে তিনি যা দিয়ে গেলেন। এটা তো কংগ্রেসেরই একটা প্রধানমন্ত্রী ছিলেন, সেই আলোচনা না এনে তার শেষকৃত্যে কোথায় কি হচ্ছে অথচ তার পরিবার কোনো অভিযোগ নেই, সেই জায়গাটা থেকে এই যে বিতর্ক তৈরি করা কংগ্রেসের, অর্থাৎ দিল্লির যে বিধানসভা ভোট, দিল্লির ভোটের দিকে তাকিয়ে এই যে বিতর্কটা বা এই যে রাজনৈতিক চাপান্ত তৈরি করা, এটা সত্যি সত্যি কংগ্রেসকে কি কতটা ফসল দেয়, নজর এখন সেদিকেই। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার।